খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। বঙ্গের উপকূলবর্তী দীঘার বাতাসে লবণের গন্ধ আর বৃষ্টির ফোঁটা মিশে এক অদ্ভুত স্বাদ ছড়িয়েছে। সমুদ্র আজ অস্থির, ঢেউগুলো যেন বিদ্রোহী আত্মাদের মতো একে অপরকে গিলে ফেলতে চাইছে। এই অস্বাভাবিক পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে ভূত রিক্রিয়েশন ক্লাবের পুরনো বাংলো। বড় হল ঘরে ঝুলন্ত ঝাড়বাতি অস্থিরভাবে ঝুলছে, দেয়ালে ভূতের ছবি আর অদ্ভুত প্রতীক এঁকে রাখা হয়েছে। ভিতরে একটা পুরনো মেহগনি কাঠের টেবিল। ঘরে কোনো অন্য আলো নেই, শুধু টেবিলের উপর রাখা মোমবাতির অস্থির শিখা কেঁপে কেঁপে যেন অদৃশ্য হাতের খেলা দেখাচ্ছে। বাংলোটা দেখেছেন মহারাজ? এতে আত্মারা বাস করে। আজকের আহ্বানটা তাদেরই করা মহারাজ। হ্যাঁ নরকঙ্কাল, ভূতেরা যখন ডাকে সে ডাক অমান্য করা যায় না, বিশেষ করে যখন সেই ডাকের সাথে একটা রহস্য জড়িত। এইখানে আইয়া কেমন যেন গাটা সম করিতাছে গো। চলো নরকঙ্কাল, ভেতরে ঢোকা যাক। আরে স্বাগত মহারাজ, আসুন আসুন, আপনার আগমনে আমরা ধন্য। এরা সব আমাদের ক্লাবের সভ্য। একটা অদ্ভুত অথচ গুরুত্বপূর্ণ কারণে আমরা আপনাকে এত দূর থেকে ডেকে এনেছি। আপনারা বসুন স্যার, বসুন না। হ্যাঁ, এবার কারণটা বলুন। আজ আমরা আপনাকে এমন এক রহস্যের সমাধান করার জন্য ডেকেছি যার সাথে জুড়ে আছে এই দীঘার ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। কি ভূপেন বাবু, তাই তো? আপনি যথার্থই বলেছেন। আমরা অশরীরী হওয়া সত্ত্বেও এই রহস্যের কোনো সমাধান করতে পারিনি। আপনাদের মেসেজে লিখেছিলেন একটা শেকল বা বেরি, এসবের কিছু কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। বেরি? কিসের বেরি? জাহাজ ঘাটে লাগানো যে নোঙর ব্যবহার করা হয়, অনেকটা সেই রকম। সমুদ্র তীর থেকে 2 মাইল দূরে একটা পুরনো ধ্বংসস্তূপ আছে। একসময় সেখানে একটি ব্রিটিশদের বড় বাংলো ছিল, কিন্তু এক ভয়ানক ঝড়ে সেটা ধ্বংস হয়ে যায়। এখন সেখানে শুধু পাথরের টুকরো, পচা কাঠ আর বন জঙ্গল। কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝে একটা জিনিস রয়েছে, একটা পুরনো মরিচা ধরা লোহার বাড়ি। সেটা মাটির নিচে অর্ধেক পোঁতা, বাকি অর্ধেক বাইরে। স্থানীয় লোকেরা জায়গাটায় খুব একটা আসে না। প্রতি অমাবস্যার রাতে সমুদ্র যখন সবচেয়ে উত্তাল থাকে,
তখন সেই বেড়িটা জেগে ওঠে। জেগে ওঠে মানে? সেটার থেকে একটা মায়াবী আলো বেরোয়, যা দূর থেকে আসা নাবিকদের আকর্ষণ করে। নাবিকরা সেই আলো দেখে ভাবে সেটা কোনো লাইট হাউস। তারা নৌকা নিয়ে সেদিকে যায়, কিন্তু যখন তারা ধ্বংসস্তূপের কাছে পৌঁছয় তখন জল খাবেন গিরিশ বাবু? তখন সেই লোহার বেড়িটা বিরাট একটা অজগরের মতো জীবন্ত হয়ে ওঠে। সেটা নাবিকদের পেঁচিয়ে ধরে, তাদের চিৎকার কেউ শুনতে পায় না। তারপর সেটা মাটি ফুঁড়ে তাদেরকে নিয়ে যায়। কোথায় যায় কেউ জানে না, আর কেউ ফিরেও আসে না। আচ্ছা, এই ঘটনা কতদিন ধরে চলছে? প্রায় 300 বছর ধরে মহারাজ। প্রথমবার একটা পর্তুগিজ জাহাজের নাবিক নিখোঁজ হয়েছিল, তারপরে আরো অনেকে। শেষবার গত অমাবস্যায় একটা মাছ ধরার ট্রলার 3 জেলে নিখোঁজ হয়েছে। নমস্কার মহারাজ, আমি বীরেন, স্থানীয় জেলে ভূত অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। গিরিশবাবু যা বললেন সব সত্যি। আমাদের জীবিত জেলে ভাইদের তরফ থেকে আপনাকে এ বিষয়ে স্টেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তা আপনার জেলে ভাইরা পুলিশ প্রশাসনকে জানায়নি? জানাবে না কেন স্যার, কিন্তু পুলিশ আমাদের অভিযোগে পুরোপুরি গাঁজাখড়ি বলে উড়িয়ে দিয়েছে। আমি এই রহস্যের সমাধান করব। কালই তো অমাবস্যা, তাই না নরকঙ্কাল? কাল আমরা সেই ধ্বংসস্তূপে যাব। ওকে স্যার, কাল আমার লোক আপনাদের ওখানে নিয়ে যাবে, কেমন? আজ রাত্রিরে আমরা থাকবো কোথায়? আমাদের এই ক্লাব বাড়িতেই একটা ছোট অতিথি নিবাস আছে, সব সুন্দর ব্যবস্থা করা। আমার চাকর কিঙ্কর আপনাদের দেখাশোনা করবে। ঘরটা খোলামেলা তো? মহারাজ আবার একটু খোলামেলা আলো বাতাস জায়গা পছন্দ করেন। নরকঙ্কাল, আমরা কি আরাম করতে এসেছি নাকি এখানে? না না, আপনাদের কোনো অসুবিধা হবে না। ঘরটা বড় বারান্দা আছে, জানলা আছে, দক্ষিণমুখী ঘর, বেরোলেই সমুদ্র একেবারে কাছে, বুঝলেন স্যার? আচ্ছা, একটা কথা কইতে আসছিলাম, ডিনারে কি একটু ইলিশ মাছ পাওয়া যাইব? নিশ্চয়ই স্যার। বাঙাল, আবার ইলিশ কেন? না না, নিশ্চয়ই পাচব। তাছাড়া কিঙ্করের হাতে রান্না খুবই ভালো। রাতের খেটনটা যা হইব না, গরম ভাত ইলিশ ভাপে বাইরে বৃষ্টি সমুদ্রের উচাটন হাওয়া জৈমা যাবো একেবারে। সাগরের এত কখনো কাছে থাকিনি, এত বিশাল, এত ভয়ালো। আমাগো পদ্মা নদীর কথা মনে পড়তে আসে। ঝড়ের রাতে সেই পদ্মা নৌকায় আমি, আমার ছোট ছেলে, মেয়ে, বউ। মাঝ নদীতে বড় বড় ঢেউ খাই পাশারের মতো ছুইটা আসলো। জলের মধ্যে মোচার খোলার মতো আমাদের নৌকাটারে ছিটকাইয়া ফেলাইলো। আমার বউ, আমার ছোট্ট পোলাটা, আমার ছোট্ট মাইয়া সবাই কোথায় হাইটাই গেল। সকালবেলায় দেখি নদীর পাড়ে চরে পইরা আছে। আমার সব হারাইছে গো, সব হারাই গেছে। সেই ঠিকা এরকম জ্বরের রাতে ওদের গলা শুনতে পাই, দেখতেও পাই ওদের। বাঙাল, নরকঙ্কাল, কোথায় তোমরা? এই যে মহারাজ, আমরা এখানে মহারাজ। এই কোনার আলমারিতে এই বইটা পেলাম, নাম ব্রিটিশ যুগে দীঘার ইতিহাস।
সেখানে একটা গথিক রীতিতে তৈরি সুন্দর একটা দুর্গ বাড়ির উল্লেখ রয়েছে। উইলিয়াম আর পেড্রো নামে দুই বন্ধু মিলে এই সুন্দর দুর্গ বাড়ি তৈরি করেছিলেন। ওকে মহারাজ। উইলিয়াম ছিল ইংরেজ আর পেদ্রো ছিল পর্তুগিজ। দুজনেই ছিল অসম্ভব বন্ধু। প্রতিটা ব্যাপারে তাদের একসঙ্গে দেখা যেত। উইলিয়াম ভারতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাধারণ সৈন্য হিসাবে। অন্যদিকে পেদ্রো বা ফ্রান্সিস চিকিৎসা বিদ্যাকে তার পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তার পিতা আলফান্সো পেদ্রো ছিলেন দীঘা শহরের প্রতিপত্তিশালী জাহাজ ব্যবসায়ী। অত্যাচারিত বটেই, স্থানীয় নেটিভদের উপর অত্যাচার ও শোষণ করে সে বিশাল সম্পত্তি বানায়। এরপর শুরু হলো দীঘার ইতিহাসে বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের এক নতুন অধ্যায়। ফ্রান্সিস উইলিয়ামকে নিয়ে এলো তাদের প্রাসাদে। ফ্রান্সিস উইলিয়ামকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে তাদের পারিবারিক ব্যবসায় নামতে বলল। ফ্রান্সিসের পিতা আলফান্সো উইলিয়ামকে নিজের ছেলে হিসেবে মেনে নিতে পারলেন না। এই সব নিয়ে নিত্যদিন ফ্রান্সিসের সঙ্গে বাকযুদ্ধ হতে লাগলো। অতিষ্ঠ হয়ে ফ্রান্সিস একদিন উইলিয়ামকে ডেকে পাঠালো।